নির্বাচনের রোডম্যাপ দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে আলোচনা শুভবার্তা নয় মন্তব্য নেতাদের। এলডিসি উত্তরণের পর রফতানি বাজারে সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা দেখছেন দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার অভাব। চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসার পরিবেশ উন্নত করার পরামর্শ। পদ্মার বুকে ধুধু বালুচর, পানির প্রবাহ কমে হুমকির মুখে নদীপাড়ের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সেচ সংকটে উৎপাদন ঘাটতির শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভবার্তা নয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অংশ নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। দুপুর 12টায় বৈঠকে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। এমন ঘোষণায় বিএনপি যে আশ্বস্ত নয় তা বারবারই বলে আসছেন দলের শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রিক কাজ শেষ করার তাগাদাও থাকতে পারে দলটির পক্ষ থেকে। আমরা নিশ্চিত হতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি দ্রুত রোডম্যাপ দেন তাহলে এই সমস্ত পরিস্থিতি এটা স্থিতিশীল অবস্থায় আসবে। এই সরকারের এত দায়িত্ব না যে মূল সংস্কারগুলো ধরে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন বিলম্বিত মানে জনগণের সরকার বিলম্বিতে সরকার গঠন করা। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেন তারা। আগেও যেভাবে কথা বলেছে এখনো জনগণের প্রত্যাশা পূরণে যা যা প্রয়োজন সেই কথাগুলো দল বলবে বলে আমি আশা করি। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে করে মনে হয়েছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। এছাড়া 1.5 বছর আগে দলটির দেয়া 31 দফা বাস্তবায়নে জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতারা। এদিকে 17 এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে বিএনপির। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মীর সালাউদ্দিন আহমেদ সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। সকালের সময় আরও থাকছে। যমুনা নদীতে অসময়ের ভাঙন। সিরাজগঞ্জে কয়েকদিনে বিলীন ফসলি জমি, রাস্তাঘাট। আতঙ্কে স্থানীয়রা। বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধসের শঙ্কা। আগামী বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্তভাবে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিছু তথ্য অতিরঞ্জিত হলেও এলডিসি উত্তরণের 3 সূচকে মাপকাঠি পূরণের ওপরে বাংলাদেশ এমনটা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি উত্তরণ না করার কোনো যৌক্তিক কারণ নেই। এদিকে রফতানি খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ, নীতিগত সহায়তার পাশাপাশি প্রয়োজনে নগদ প্রণোদনার মতো সুনির্দিষ্ট উদ্যোগের উপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাতের প্রতিবেদনে বিস্তারিত। 26 সালে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিগুলো আমরা প্রিপারেশন হিসেবে করব। বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। আগামী বছরই এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও গেল আগস্টে হাসিনা সরকার পতনের পর এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে দাবি তুলে ধরে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল।
এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে শর্ত পূরণ হলে কেবল কোনো দেশকে এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি, যেখানে মাথাপিছু আয় থাকতে হবে সর্বনিম্ন $1,306। 2015 সালে এই শর্ত পূরণ করেছে বাংলাদেশ। মানব সম্পদ সূচকে থাকতে হয় 66 পয়েন্টের বেশি, বাংলাদেশে রয়েছে 77.5 পয়েন্ট। অর্থনৈতিক ও পরিবেশের ভঙ্গুরতা সূচকে থাকতে হয় 32 পয়েন্টের নিচে, বাংলাদেশে রয়েছে 21.9 পয়েন্ট। 2018 ও 2021 সালে 3 সূচকে উত্তীর্ণ হয় 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করে সিডিপি, কিন্তু করোনার ধাক্কায় তা পিছিয়ে ঠিক করা হয় 2026 সালের 24 নভেম্বর। এলডিসি গ্র্যাজুয়েশনে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি। তবে চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসা বান্ধব পরিবেশ উন্নত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমরা আমাদের তথ্য উপাত্তের কিছু অতিরঞ্জনের কথাও বলি, তাহলেও তিনটাতেই বাংলাদেশের আসলে উত্তরণ হয়েছে। স্ট্র্যাটেজিও কিন্তু করা হয়েছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, সেটাকেও আমাদের বাস্তবায়ন করতে হবে। সুবিধাটা তারা পাবেন না, সেটাকে আমরা কম্পেনসেট করতে পারি। এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে সহায়তা দেওয়ার কিন্তু আরও অনেক পদ্ধতি আছে, আমাদেরকে সেগুলো এক্সপ্লোর করে তাদের কাছে শিখতে হবে, জানতে হবে। এদিকে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা না থাকায় রপ্তানি বাজারে সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। WTO রুলসের আন্ডারেই অনেক রকমভাবে সেটাকে কাভার আপ করা যায়, কিন্তু আমি এখন পর্যন্ত সরকারের সেরকম কোনো পদক্ষেপ দেখছি না। ব্যাংক ঋণ থেকে শুরু করে পলিসি সাপোর্ট থেকে শুরু করে যারা রপ্তানির সাথে সরাসরি জড়িত তাদের কম্পিটিটিভনেস টিকে রাখার জন্য সেই দিকে আসলে যেতে হবে। সংকট শঙ্কা দূর করতে এসএমই ও ব্যাংক খাত এবং পুঁজি বাজারকে শক্তিশালী করার পাশাপাশি আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ক্রাইটেরিয়া ফুলফিল যে আমরা করছি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের একদল তরুণ উদ্যোক্তা তৈরি করলো ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম হিকমা। তাদের দাবি, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও অশালীন কন্টেন্ট রোধে কাজ করবে প্ল্যাটফর্মটি। এখানেই শেষ নয়, ইউটিউবের বিকল্প নিয়েও এসেছেন উদ্যোক্তারা, যা পুরোপুরি শিশু বান্ধব বলেও দাবি তাদের। শফিক মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। শিশু কিংবা বয়োবৃদ্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা নেট দুনিয়ায় একবারের জন্য হলেও যেন যেতেই হয়, যে কারণে কোটি মানুষ ব্যবহার করছে ফেসবুক ও ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মের আরও বিভিন্ন জানালা। কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্ন হরহামেশাই অন্য ব্যবহারকারী দ্বারা বুলিং, আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট চোখে পড়া, গুজব বা মিথ্যা তথ্য সরবরাহের মতো হয়রানির কারণে প্রায়ই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। ব্যবহারকারীদের অনেকে বলছেন, নৈতিকতার দেয়াল ভেঙে এসব প্ল্যাটফর্ম তৈরি করছে সামাজিক বিশৃঙ্খলা। চাইলেই কটু কথা বলতে পারতেছে, গালি দিতে পারতেছে। বাস্তব জীবনে যাকে আমরা কখনো রিচ করতে পারবো না, তাকে সোশ্যাল মিডিয়াকে আমরা বুলিং করব। আমাদের বাচ্চাদের উপযোগী যদি কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হয় সত্যি, তাইলে অনেক ভালো হতো। বিকল্প আসাই উচিত এবং আমার মনে হয় যে এখন চাহিদা মানুষের এটা। এ অবস্থায় নেটিজেনদের সুরক্ষা নিশ্চিত করতে একদল তরুণ উদ্যোক্তা নিয়ে এসেছেন ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম হিকমা। ব্যবহারকারীদের শতভাগ নিরাপদ রাখতে সর্বাধুনিক সব ফিচার যুক্ত করার দাবি তাদের। একটা সোশ্যালাইজেশন প্ল্যাটফর্ম হবে যেখানে মানুষ পজিটিভলি সোশ্যালাইজ করবে, যেখানে একজন আরেকজনের পিছে লেগে থাকা, হ্যারাসমেন্টের শিকার হওয়া, মানহানির ঘটনা ঘটা, গুজবে ছড়িয়ে যাওয়া, একটা গুজব আর একটা গুজবে ছড়িয়ে যাবে, এইটা যেন না হয়। আর ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মেহফিল, নৈতিকতার পর্দাভেদ করে এমন কোনো কন্টেন্ট পাওয়া যাবে না সেখানে। এছাড়া শিশুদের নিরাপদ সাইবার জগৎ উপহার দিতে তৈরি হয়েছে কাফ কিডস, যেখানে চাইলেও অনাকাঙ্ক্ষিত কোনো কন্টেন্ট দেখার সুযোগ রাখা হয়নি। আমাদের কনসার্ন ছিল যে এমন একটা সুস্থ প্ল্যাটফর্ম আমরা করি যেখানে অ্যাটলিস্ট সে ভিডিও কনজিউম করুক, বাট সে তার নৈতিকতা থেকে যেন দূরে সরে না যায়। এটা কিডস এবং প্যারেন্টস দুটোই সেগমেন্টকেই আমরা কভার করার চেষ্টা করতেছি, পুরো অনলাইন ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি। দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সরকারি নীতিমালাগুলো একটু সহজ এবং ফ্রেন্ডলি হওয়া উচিত, কারণ আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং সেখানে কিন্তু বাংলা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ, এই এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আমরা চিন্তা করতে পারি। বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান নানা রকম ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে, যা ইতোমধ্যে জনপ্রিয় হতে শুরু করছে ব্যবহারকারীদের মাঝে। নিরাপদ সাইবার জগৎ উপহার দেবে এমন ডিজিটাল প্ল্যাটফর্মের চাহিদা এখন তুঙ্গে। প্রচলিত মাধ্যমগুলো যখন ব্যবহারকারীদের তিক্ত অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন আশার সঞ্চার করছে বাংলাদেশের উদ্যোক্তারা। শফিক মুন্সি,
সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2টি মামলা আছে। পুলিশ জানায় দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোনের বাড়ি থেকে সারোয়ারকে গ্রেফতার করা হয়েছে। 1 মার্চ থেকে সারোয়ার কবির তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। বগুড়ায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় পুলিশের 2 সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় পুলিশ। মঙ্গলবার রাতে 2 ব্যক্তির মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশের 2 সদস্য শহরের কালীতলা এলাকায় যান। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়। পরে তারা মব তৈরি করে কিল ঘুষি ও লাঠিসোঁটা নিয়ে 2 পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে আহত 2 কর্মকর্তাকে উদ্ধার করেন। বাইরে কেউ ছেলে পেলে, স্থানীয় কেউ ছেলে পেলে পুলিশদের কিল ঘুষি মার, এমনকি হাতে লাঠি সোটাও ছিল, তাদেরকে সে মারধরে এভাবে করে, এটা আমি দেখেছি। আমাদের 2 জন পুলিশ সদস্য, একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, তারা আহত হয়েছে। তাদের শহীদ রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে চিকিৎসার জন্য। আর এই অজ্ঞাতনামা যারা এই আক্রমণ করেছে তাদের আইডেন্টিফাই করার জন্য আমাদের একাধিক পুলিশের টিম কাজ করছে এবং তাদের আইডেন্টিফাই করার পরে আমরা মামলা রুজু করে যথাযথ কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহীতে এক সময়ের প্রমত্তা পদ্মা যৌবন হারিয়ে এখন মৃতপ্রায়। নদীর বুকে ধুধু বালুচরের রাজত্ব। পানির প্রবাহ আগের মতো না থাকায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা হয়ে পড়েছে বিপর্যয়। তাদের জীবন এখন হুমকির মুখে। পদ্মার এমন পরিস্থিতির জন্য ফারাক্কা এবং আন্তর্জাতিক পানির ন্যায্য হিসাব বুঝে নিতে না পারাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে, ছবি তুলেছেন আব্দুস সালাম। এক সময়ের প্রমত্তা পদ্মা এখন দেখে চেনার উপায় নেই। যে নদীতে প্রবাহিত হতো প্রবল স্রোত, সেই নদীর বুকে জেগে উঠেছে বিস্তৃত বালুময় চর। বিগত কয়েক বছরের তুলনায় এবার পদ্মায় পানি প্রবাহ কমেছে আশঙ্কাজনকভাবে। যৌথ নদী কমিশন থেকে পাওয়া তথ্য মতে এবছর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি 10 দিন অন্তর পানির পরিমাণ হার্ডিজ ব্রিজ পয়েন্টে যথাক্রমে 63,113 কিউসেক, 48,518 কিউসেক, 48,359 কিউসেক, 43,926 কিউসেক। পানির প্রবাহ ঠিকমতো না থাকায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। মাছ ধরে বা নৌকা বেয়ে জীবিকা চালানো জেলে ও মাঝিদের অনেকেই এখন কর্মহীন। তাদের ভাষ্য, নদীতে একসময় জাল ফেললে বিপুল পরিমাণ মাছ পাওয়া যেত, অথচ তারা এখন সারাদিনে 2-3 কেজির বেশি মাছ ধরতে পাচ্ছেন না। পানি তো কম, মাছ নদীতে কম। কত মাছ হয়েছে, মানুষ খাইছে, তো মাছটা নাই। সারাদিন বেড়াইলে 1 পা মাছ হয় না। পানিও ছিল, মাছও ছিল, এখন পানিও সেরকম না, মাছও নাই, হারিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পদ্মায় পানির প্রবাহ কমার পেছনে ফারাক্কা ব্যারেজকে দায়ী করেন। আর নদী বিশেষজ্ঞের মতে প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক পানি বন্টনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না বলেই দেশের নদীগুলোর এমন দৈন্য দশা বলে মন্তব্য করেন। ফারাক্কা ব্যারেজের পর থেকে নদীর প্রবাহগত যে অনেক বড় পরিবর্তন ঘটেছে, একটা ছেদ ঘটেছে, এটা একটা দীর্ঘমেয়াদী একটা ধীরে ধীরে প্রভাব পড়েছে। পানি বিষয়ক যত আইন আছে সেই আইনের কোনো তোয়াক্কা করেন না আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু দেশ। পদ্মায় শুষ্ক মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কাগজে কলমে এই চুক্তি বলবৎ থাকলেও পানির ন্যায্য হিসাব বুঝে পায় না বাংলাদেশ। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর বরেন্দ্র এলাকায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। গভীর নলকূপেও মিলছে না পানি। এতে চাষ করা ধানের জমি ফেটে চৌচির। এদিকে টানা খরা বাড়িয়ে তুলেছে সংকট। জমিতে সেচের অভাবে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে চিন্তায় কৃষক। এ অবস্থায় পানি কম লাগে এমন ফসল চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম।
রোপণ করা ধানের জমির মাটি ফেটে চৌচির, একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে নেমে গেছে পানির স্তর। সেচ যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে মিলছে না কাঙ্ক্ষিত পানি। চাষ করা শত শত বিঘা জমির ধান নিয়ে চরম হতাশায় নওগাঁর নিয়ামতপুর মাঠের কৃষক। জমিতে সেচ দেওয়ার জন্য 100 থেকে 120 ফুট গভীরে নলকূপ স্থাপন করে থাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে পানির স্তর 180 থেকে 200 ফুটের নিচে নেমে গেছে। এসব এলাকায় চাষিরা নিজ উদ্যোগে সেচ যন্ত্র বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন, কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে বেশিরভাগ সেচ যন্ত্র দিয়ে মিলছে না আশানুরূপ পানি। এতে চাষ করা ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমরা এখন 2 মোটর দিয়ে পানিটা উঠাচ্ছি, কিন্তু এই পানি দিয়ে আমরা কি মাঠ কি বাঁচাতে পারবো? আমাদের তো ধান তো হবে না। আমাদের এখন অনেক জমি পড়ে আছে, সব মাটির জমি ফাটে গেছে পানির অভাবে। এই ধানগুলো যদি আমরা বাসায় উঠাতে না পারি ঠিক মতো, হয়তো আমাদের অভাবের তাড়নায় না খেয়ে থাকতে হতে পারে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ুর পরিবর্তন আর আকাশের বৃষ্টি কমে যাওয়ায় এই অঞ্চলে নেমে গেছে পানির স্তর। এ অবস্থায় মাটির গভীরের পানি কম ব্যবহারের জন্য ধানের বিকল্প ফসল চাষাবাদে পরামর্শ দিচ্ছেন তারা। যখন ইরিগেশন শুরু হয় তখন থেকে কিন্তু আমরা মেসেজ দিয়ে আসছি যে তোমরা 980 ঘন্টার বেশি পানি উত্তোলন করো না, ক্রপ প্যাটার্ন চেঞ্জ করে, সেজন্য আমরা কৃষকদেরকে মেসেজ দিচ্ছি। ধান চাষাবাদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ 4000 গভীর নলকূপ এবং ছোট বড় 56,000 অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা হচ্ছে। ইমার রকি, সময় সংবাদ, নওগাঁ। সিরাজগঞ্জে যমুনা নদীতে অসময়ে দেখা দিয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনে নদীতে বিলীন ভাটপেয়ারি সহ আশেপাশের গ্রামের কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুষ্ক মৌসুমে আকস্মিকভাবে ভাঙছে যমুনা। সিরাজগঞ্জ সদরের নদী তীরবর্তী ভাটপেয়ারি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে অব্যাহত রয়েছে ভাঙন। নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় ক্যানেল সৃষ্টি হয়ে নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের প্রায় 3 কিলোমিটার অংশে। গত এক সপ্তাহের ভাঙনে বিলীন কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। ইতোমধ্যে নদী এখন পশ্চিম তীররক্ষা বাঁধের কাছে এসে পড়েছে। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। 2 মাসের মধ্যে এমন নদী ভাঙন চাপ দিছে যে 8 কিলোমিটার থেকে এখন যে বাঁধটা দিছিল সরকার, সেই বাঁধ অলরেডি ধরে ফেলাইছে। রাতে সবসময় ভয় থাকে যে কখন বানিয়ে এসে বাড়িঘর ফরাবার পারি কি নাই পারি, কোন দিক যাবো, এই চিন্তা ভাবনা। আশ্বাস দিছে যে আমরা স্থায়ী বাঁধ আমরা করবো। আবাদি জমি তো সব চলে গেছে, আমরা নিঃস্ব। অতি দ্রুতভাবে এই যে ভাঙতেছে, এই ভাঙা যেন রোধ করা হয়, এইটা আমাদের দাবি সরকারের কাছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। চাহিদাটা যদি আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ভাটপেয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শুষ্ক মৌসুমের শুরুতে নাটোরের 41টি মাছের অভয়াশ্রমের বেশিরভাগই পানি সংকট দেখা দিয়েছে। বর্ষাকালে চলন ও হালতি বিল সহ জেলার উন্মুক্ত জলাশয়ে 40,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। তাই অভয়াশ্রমগুলোর সংস্কার চেয়েছেন মৎস্যজীবীরা। স্থানীয় মৎস্য বিভাগ নদীর নাব্য রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোরের চলন বিল ও হালতি বিল সহ উন্মুক্ত জলাশয়ের মাছের উৎস 41টি মাছের অভয়াশ্রম। তবে গভীরতা বৃদ্ধি না করায় শুষ্ক মৌসুমের শুরুতেই বেশিরভাগ অভয়াশ্রমের পানি কমে এসেছে। বর্ষা মৌসুমে এই 2 বিলের প্রায় 20,000 মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর উন্মুক্ত জলাশয় থেকে 40,000 মেট্রিক টনের ওপর মাছ উৎপাদন হয়। মাছের উৎপাদন স্বাভাবিক রাখতে অভয়াশ্রম সংস্কারের দাবি মৎস্যজীবী ও স্থানীয়দের। আমরা 3 মাস আমাদের বিলে মাছ মারি, কিন্তু মাছটা আসে হচ্ছে আমাদের আশ্রম থেকে। অভয়াশ্রম পানি শুকায় গেছে। অভয়াশ্রমগুলা সরকার যদি গভীর করে দেয় তাহলে পারে অনেক ভালো হয়। সরকারের কাছে আমাদের একটাই বিনীত আবেদন, যেন এই অভয়াশ্রমগুলা সরকার
সুষ্ঠুভাবে পদক্ষেপ নেয়। নদীর নাব্য সংকটের কারণে মাছের অভয়াশ্রমগুলোর এই পরিস্থিতি জানায় মৎস্য বিভাগ। এজন্য নদী খননের পাশাপাশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচের নীতিমালা প্রণয়নের দাবি মৎস্য কর্মকর্তার। নদীর নাব্যতা বাড়ানো দরকার, আমাদের পানি প্রবাহমান রাখা দরকার, তাহলে আমাদের যে মাছের বংশ বিস্তার এটা অব্যাহত থাকবে। একই সাথে আমাদের অভয়াশ্রমগুলো এগুলো যদি আমরা রেগুলার সংস্কারে রাখতে পারি, সেখানে যদি আপনার আমাদের যে মাছগুলো নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, তাহলে আমাদের যে চলনবিলের যে মাছের উৎপাদনের ধারাবাহিকতা এটা বজায় থাকবে। জেলার 42,474 হেক্টর উন্মুক্ত জলাশয়ে প্রায় 400 কোটি টাকার মাছ উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গাড়ি থেকে চাঁদা আদায়ের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আশরাফুল নামে ওই যুবককে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। এর আগে রাতেই গাড়ি থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা ওই যুবক প্রাইভেট কার থেকে রসিদ নিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় গাড়ির মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। রাস্তার উপর গাড়ি রাখছি, ওরে চাঁদা দিতে হবে, আমি চাঁদা দিলাম, তারপর হলো ওরে আমি দেখতেছি আমি কি। বগুড়া শহরবাসীর জন্য যানজট এখন যেন গলার কাঁটা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাত্র 500 মিটার পথ পাড়ি দিতে সময় লাগছে আধা ঘন্টার মতো। যানজটের কারণে দেশের সবচাইতে বড় এই পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে অবৈধ যানবাহন সহ প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সদর ট্রাফিক পুলিশ বক্সের সামনেই এভাবে অবৈধ স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামাতে ব্যস্ত অটোরিকশার চালকরা। শহরের কাঁঠালতলা এলাকার ব্যস্ততম এই সড়ক প্রথম দেখায় হাটবাজারই মনে হবে। 0.7 পাথা ও আশপাশের 5 কিলোমিটার এলাকায় সড়কসহ ফুটপাত দখল করে 450-রও বেশি ভ্রাম্যমাণ দোকান বসানো হয়। আর পৌরসভায় 10 লাখ মানুষের বিপরীতে প্রতিদিন 1 লাখ থ্রি হুইলার চলাচল করে। এছাড়া আইনের তোয়াক্কা না করে সড়কে যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ। এজন্য প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা। বাচ্চারা স্কুল থেকে ফিরতে সময় লাগে, স্কুলে যেতে সময় লাগে, এতে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে আর কি। ফুটপাথগুলো দখল হয়ে আছে, জনগণের চাইতে যানবাহনের সংখ্যা বেশি। 7 মাথা থেকে ঘুঁটি পর্যন্ত আসতে 30 মিনিট সময় লাগবে। পুলিশ প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ জানাই যে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের প্রাণকেন্দ্র 7 মাথাকে আপনারা যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যানজট নিরসনে গতানুগতিক আশ্বাস পুলিশ ও পৌর কর্তৃপক্ষের। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এটা নিয়ে কাজ করছে। আমরা জনগণের সহযোগিতা কামনা করি। জনগণ সহযোগিতা করলে, সবাই আইনটা মেনে চললে এই যানজটটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে। যানজট নিয়ে আমরা কাজ করছি, আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যানজটটা সমাধান করতে পারবো। এবং যানজট নিরসনে শুধু আমাদের প্রশাসনিক পৌরসভার একার পক্ষে সম্ভব না, সবার একটা সহযোগিতা লাগবে। 1876 সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া পৌরসভা। 1981 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিআরটিএ রাজশাহী অঞ্চলের অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দালালকে অতিরিক্ত টাকা দিলে খুব সহজে মেলে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন। তবে বিআরটিএ অফিসে কোনো দালাল নেই বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকরা আসছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নাটোর অফিসে। তবে এখানে সেবা নিতে আসা গ্রাহকদের পড়তে হচ্ছে দালালদের খপ্পরে। সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন এক দালাল। বিআরটিএ অফিসে তার আসার কারণ জানতে চাইলে ভাইয়ের কাগজপত্রের কাজ করতে এসেছেন বলে অজুহাত দেখান। একই অবস্থা রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। গ্রাহকদের অভিযোগ, ফিঙ্গার ও সার্ভার জটিলতা সহ নানা সমস্যার অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘোরানো হচ্ছে তাদের। অথচ দালালকে বাড়তি টাকা দিলে খুব সহজে মেলে ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় সব সেবা। আমি একটা স্মার্ট কার্ড তুলতাম, নিজে গেছিলাম, বললো 2:30টার পর। পাশে থেকে দালাল আসা বলেছে যে আমাকে দাও 200 টাকা দাও, এখন আমি তুলে দিচ্ছি। নাম্বার প্লেট হাতে পাওয়া পর্যন্ত বের করে দিবে সবকিছু। স্মার্ট কার্ড হাতে পাওয়া, আর ড্রাইভিং এর যেটা দিছে ওটা ড্রাইভিং এর স্মার্ট কার্ড দিয়ে দিবে।
এ পর্যন্ত যত কিছু করার দায়িত্ব সে করবে। যে মিডিয়াকে দিয়েছিলাম টাকা, ওই আমাকে 1300 টাকা নিয়েছিল খালি। হ্যাঁ, 1300 টাকা নিয়ে ওই টাকা দিয়ে আবার নতুনভাবে টাকা দিতে হলো না, ওই টাকা দিয়ে কাজ করে দিল আর কি। ওই যদিও বুধাও, কিন্তু কাজটা আমার ওই টাকাতে হয়েছে। বিআরটিএ অফিসের বাইরে দেখা মেলে ফটোকপির দোকান। এদের অনেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে দেওয়ার বিনিময়ে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। টুকটাক যারা পারে না এগুলো আমরা করে দিই, তাছাড়া সবাই এখন বাসাতেই করতে পারছে না। মোটরসাইকেলের জন্য 525 টাকা ব্যাংক ড্রপ, আমরা অনলাইন খরচ বাবদ 650 টাকা নিই, এটাই। অবশ্য জনবল সংকটের কারণে গ্রাহকদের সেবা দিতে কিছুটা বেগ পেতে হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য নেই বলে দাবি করেন তারা। অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখানে বহিরাগত কোনো লোকজন আসার কোনো সুযোগ নেই। আমাদের গেটে নিরাপত্তাও জোরদার করা হয়েছে, এ ব্যাপারে কোনো অবকাশ নেই এবং এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গ্রাহক তারা নিজেরা বিএসপিতে অ্যাকাউন্ট করে লার্নারের জন্য আবেদন করে, লার্নারটা ওখানে সাথে সাথে পেয়ে যায় এবং ওখানে ডেট দেওয়া থাকে যে কত তারিখে তার পরীক্ষার ডেট। শুধু পরীক্ষার দিনে পরীক্ষা দেয় এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যায়, পরবর্তী কার্যক্রম আবার সে অনলাইনেই করে। এখানে দালাল ধরার কোনো প্রশ্নই আসে না। ড্রাইভিং লাইসেন্সের জন্য বিভাগের সবকটি জেলায় গড়ে প্রতিদিন 600 আর গাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রায় 350 আবেদন জমা পড়ে বিআরটিএ অফিসে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অভিযোগে এবার 4 শিক্ষার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে জার্মানি। ওই শিক্ষার্থীদের 21 এপ্রিলের মধ্যে জার্মানি ছাড়ার আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্তদের মধ্যে 3 জন ইউরোপীয় ও 1 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত বছরের অক্টোবরে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী নানা কর্মসূচির পাশাপাশি জার্মানির আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ান। তবে জার্মানি ছাড়তে বলা শিক্ষার্থীদের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানানো ছাড়া অন্য কোনো অভিযোগ নেই। জার্মান প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে আদালতে আপিল করা হয়েছে বলে জানা গেছে। কুয়েতের প্রকৌশল, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে কাজ করেছেন দক্ষ প্রবাসী বাংলাদেশিরা। বাড়ছে দেশের রেমিটেন্স প্রবাহ। তবে শুধু অর্থনীতিই নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলছে বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। তাই দেশটিতে আরও দক্ষ জনশক্তি রফতানির বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান প্রবাসী বিশিষ্টজনদের। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী তাদের পরিশ্রম আর মেধাই দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দক্ষতা আর শিক্ষার গুণে তারা কেবল নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, পাল্টে দিচ্ছেন পুরো দেশের অর্থনীতির চিত্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছড়িয়েছে $26 বিলিয়ন। এতে অবদান আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলেছেন বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের বড় একটি অংশ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন। এছাড়া কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ সহ প্রকৌশল, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, এখানে যত বেশি দক্ষ মানুষ আসবে ততই বৃদ্ধি পাবে রেমিটেন্স। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি ভিসাটা ওপেন করতে পারে প্রফেশনালদের জন্য, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। ড্রাগ কোয়ালিটি কন্ট্রোলে ল্যাব সেক্টরের লোকের দরকার আছে, তারপরে নার্সিংয়ের দরকার আছে, আপনার ফিজিওথেরাপি থেকে সব রকম সাইডে আপনার লোকের দরকার আছে, ফার্মাসিতে তো অবশ্যই আছে। আপকামিং ডেইসে বেশ কিছু নতুন পাওয়ার স্টেশন আসছে, নতুন কিছু কন্ট্রাক্ট হচ্ছে, সেখানে যথেষ্ট দক্ষ শ্রমিকের চাহিদা থাকবে। সো ভিসাগত জটিলতার যদি কেটে যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশিদের জন্য শ্রমবাজারে একটা ব্যাপক সাড়া ফেলবে কুয়েতের এই মার্কেটটা। কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানি, প্রশিক্ষণ এবং শিক্ষায় আরও বিনিয়োগী আগামীর পথ চলার চাবিকাঠি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের রোডম্যাপ দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে আলোচনা শুভবার্তা নয়, মন্তব্য নেতাদের।
এবং পদ্মার বুকে ধুধু বালুচর, পানির প্রবাহ কমে হুমকির মুখে নদীপাড়ের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সেচ সংকটে উৎপাদন ঘাটতির শঙ্কা। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।